যেমন মীর জাফরদের কয়দিন চেয়ারে বসা ছিল, একটা দিনের জন্য সে মানসিক শান্তিতে থাকতে পারে নাই, তার ঘুমও হয় নাই। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এমন একটা রোগ তাকে ধরল, কুষ্ঠরোগ, তিলে তিলে কষ্ট করে তিনি মারা গেলেন। এই ভদ্রলোক মীর কাসেম, তার আপন জামাই, প্রথমে বুঝতে পারেন নাই যে আমরা গোলাম হয়ে যাচ্ছি। পরে যখন ভুল বুঝতে পারলেন, তওবা করলেন, শ্বশুরকে বন্দী করলেন এবং রায়দুর্লভ জগৎ শেঠকে লোহার খাঁচার মধ্যে ঢুকাইয়া ভাগীরথী নদীর মধ্যে বিশ্বাসঘাতক বেঈমানদেরকে ফেলে দিলেন। নিজে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। দেশ গোলাম হওয়ার যেটা, সেটা হয়েই গেল। যারা সরকারের মধ্যেও এরকম দেশপ্রেমিক লোক আছেন, তারা যদি চাইয়ে তামাশা দেখেন, জনগণের মধ্যে যারা এরকম আছেন, তারা যদি প্রতিদিন চক্ষু বন্ধ করে থেকে মনে করেন যে আমার অন্তত কিছু হবে না, বুদ্ধিজীবীদের মধ্যে যারা মৃদু দালালি করে কিছু খাওয়া দাওয়া পাচ্ছেন, তারা যদি মনে করেন এইরকমই যদি চলে, খারাপ কি? জানে রেখেন, আল্লাহ কোনো অপরাধীকেই ক্ষমা করেন না যতক্ষণ তার কাছে সে মাফ না চায়। যেমন মীর মদন মোহনলাল, এদেরকে একজন আরেকজন হত্যা করেছে, আর একজনকে আল্লাহ পাক আকাশ থেকে বিনা মেঘে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। সুতরাং যদি এই বাংলাদেশের একটি মানুষও যদি প্রতিবাদ করার সাহস বা যোগ্যতা না রাখে, অথবা তাদেরকে এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়, অন্তত এই মীর জাফর বেঈমানদের, অন্তত আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা লোকজনদের আল্লাহ পাক তার চিরন্তন বিধি অনুযায়ী এই শাস্তি প্রয়োগ করবেন। তাই আমরা যারা এখন অপেক্ষাকৃত, আমি তো মনে করি, আমি আমাদের প্রধান অতিথি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্র শিবিরের সভাপতি, আমরা অন্তত এই বর্তমান যুগের চরম বিশ্বাসঘাতক মঈন মুহাম্মদের চাইতে ভালো আছি। কারণ আমরা রাস্তায় ঘোরাফেরা করি, পাবলিক আমাদেরকে ধরে না, কিন্তু ওই ব্যক্তি যদি পাবলিক এই প্রেস ক্লাবের ধারে কাছে আসে, তাহলে কত লোক তার হাড্ডি মাংস টাইনে ছিঁড়ে ফেলবে, এই ব্যাপারে বোধ হয় সকলেই জানেন। আপনারা ওই ভদ্রলোকও জানে, এই জন্য কোথাও বের হয় না। এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে যে দুর্দশায় পড়ছিলেন, এরপরে আর এখন কোথাও যায় না। সুতরাং এখনই কিন্তু বেঈমান বিশ্বাসঘাতকের তলপানি শুরু হয়ে গেছে চট্টগ্রামের নির্বাচনের পরে। আগামী 27 তারিখে খবর আরেকটু হবে, যদি তাতেও চেতনা না হয়, তাহলে আরো বড় খবর দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ এটা নিব এবং এই বাংলাদেশেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ দ্বারা ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যদের কাছে ভাড়া দিতে চায় এবং তারপরে তাবেদার সরকার হিসাবে বাংলাদেশের ক্ষমতায় বসতে চায়, তাদের তারা শান্তিতেও থাকতে পারবেন না, ক্ষমতায়ও বসতে পারবেন না এবং এই দেশের মানুষের কাঠগোলায় ইনশাআল্লাহ তাদের বিচার হবে। তাই আজ প্রতিজ্ঞা নিতে হবে, যে যেখানে আছি কেউই যেন ভূমিকা রাখার ব্যাপারে সাহায্য যতটুকু কুলায় কিছু রিজার্ভ না রেখে দিই। রিজার্ভ রাখলে কিন্তু আলটিমেটলি এই শক্তি ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে না। কারণ আমাদের বর্তমানের যে যুদ্ধ, এই যুদ্ধটা শুধুমাত্র রাজনৈতিক যুদ্ধ নয়, দেশ রক্ষার যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই এবং আমাদের শুধু সরকার নয়, এই সরকারের মুরব্বীদের বিরুদ্ধে লড়াই। সুতরাং এই লড়াইটা একটু দূরে সরেই করতে হবে, যাতে আর একটা পলাশির পুনরাবৃত্তি বাংলাদেশে না হয়। আমি বিশেষ করে যারা ইয়াং লোক, তাদেরকে আমি বলতেছি, আমার বয়স 62, মুজাহিদ ভাই সম্ভবত 63, আমরা তো বৃদ্ধের খাতায় মোটামুটি চলে গেছি। তোমাদের এই সময়টা যারা ইয়াং বয়সে, গোলামি যদি খোদা না খাস্তাই জাতির কপালে লেখা হয়ে থাকে এবং এইটাই যদি দুটে, তাহলে তোমাদেরকে বংশ পরম্পরা এই গোলামির মাসুল দিতে হবে। তাই যুবকদেরকেই নামতে হবে সবচাইতে বড় সাহস নিয়ে, কারণ আগামী দিনগুলি তাদের। সেই দিনগুলি কি স্বাধীন নাগরিক হিসেবে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়ানোর মতো জীবনযাপন করব, নাকি কৃতদাস হিসেবে জীবনযাপন করব, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তত যুবকদের তো কোনো ভ্রান্তি থাকার কোনো কারণ নাই। তাই আমি তোমাদেরকে বলি,
এই লড়াই শুধুমাত্র বিএনপির, জামাত ইসলামীর অথবা অন্যান্য বিরোধী দল ইসলামী দলের নয়, গোটা বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলামী মূল্যবোধ এবং ইসলাম দ্বারা বিশ্বাস করে ইসলামী, তাদের সকলের লড়াই। এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক সকল শক্তির এই দেশের ক্ষতিকারক দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যদি তারা ভালো মতো ক্ষমতার থেকে নামেন, মধ্যবর্তী একটা নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করেন, ভালো কথা। আর যদি তা না করেন তাহলে যেভাবে বাধ্য করার দরকার সেইভাবেই করতে হবে, উপায় তো নাই। কারণ আমাদের কাছে যে কোনো সরকারের চাইতে দেশ অনেক বড়, আমাদের জীবনের চাইতে আমাদের দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা অনেক বড়। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই সরকারের পতনের জন্য এবং মধ্যবর্তী আর একটা নির্বাচন দিয়ে দেশপ্রেমিক একটি সরকার গঠনের জন্য চূড়ান্ত লড়াইতে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পলাশী স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আলোচনা সভায় এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, সর্বদলীয় ছাত্র 13তম শীর্ষ নেতা, ছাত্র নেতা জনাব রেজাউল করিম। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের উদ্দেশ্যে আমাদের সেই ঐতিহাসিক পলাশীর যে ট্র্যাজেডি, এটি মূলত আজকের বাংলাদেশের যে সময়টি আমরা অতিক্রম করছি, এই সময়টির সাথে আমাদের সেই 253 বছর আগের সেই ইতিহাসটি আজকে আমরা একটি প্রতিচ্ছবি বাংলাদেশে আবার নতুন করে লক্ষ্য করছি। সুতরাং আমরা আজকের এই ট্র্যাজেডির কথা